2025-এর নোবেল প্রাইজের যে বিজ্ঞানীরা পেয়েছেন তাদের নাম তো প্রকাশিত হলো। তো ফিজিক্সে, পদার্থবিজ্ঞানে যে টপিকটার উপরে এবার নোবেল পেয়েছেন তিনজন বিজ্ঞানী, যারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোর আর জন এম মার্টিনিস। তো এনারা যে টপিকটার উপরে কাজ করেছেন সেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। তো এখন ব্যাপারটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স কিন্তু মোটামুটি বিএসসি লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলে পড়ানো হয় ফিজিক্সের ছেলেমেয়েরা এটা পড়াশোনাই করে থাকে। তো সেই একটা টপিক, তারই একটা টপিকের উপরে ওনারা কাজ করেছেন, করে নোবেলটা পেয়েছেন। এখন যেটা মজার বিষয় সেটা হচ্ছে টপিকের উপরে কাজ হলেও কাজটাকে এতদিন বাস্তবায়িতভাবে দেখা যেত না। এখন সেটাকে ওনারা কি করেছেন, একটা প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে করে দেখিয়েছেন। তো কোন টপিকের উপরে পেয়েছেন ওনারা? না, ওনারা যে টপিকটার উপরে নোবেলটা পেয়েছেন সেটা হচ্ছে কোয়ান্টাম টানেলিং। তো সবার আগে এটা জানতে গেলে যেটা জানতে হবে যে কোয়ান্টাম ফিজিক্স কি আর ক্লাসিক্যাল ফিজিক্স কি। ক্লাসিক্যাল ফিজিক্স মানে বেসিক্যালি আমরা যে জিনিসগুলোকে হাতে ধরতে পারি, ছুতে পারি, দেখতে পারি, এক্সপিরিয়েন্স করতে পারি, যে কোনো জিনিস, যে কোনো বস্তু, তারা যে ফিজিক্সটাকে রিলেট করে চলছে তাকে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স। সহজ ভাষায় বললে কি হয়, আমরা একটা সিম্পল একটা সুইঙ্গিং পেন্ডুলাম নিচ্ছি। তো পেন্ডুলামটার আমরা বিভিন্ন রকমের তার টাইম পিরিয়ড বের করা, কি তার সুইঙ্গিং মোশনটাকে বের করা, ওয়েভ ইকুয়েশনটাকে বের করা, এগুলো সবগুলোকে আমরা মোটামুটি ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে ফেলে দিতে পারি। কিন্তু যখনই কোনো একটা এরকম কণাকে, পার্টিকেলকে খুব ছোট কোথাও আকারে নিয়ে চলে গেলাম, মানে একদম ভাঙতে 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 এমন লেয়ারে নিয়ে গেলাম যেটাকে আমরা খালি চোখে তখন দেখতে পাচ্ছি না, তো ওই রকম যখন লেভেলে চলে যাই তখন সেটা হয়ে যায় কোয়ান্টাম ফিজিক্স। তার মানে যে জিনিসটাকে আমি এক্সপিরিয়েন্স করতে পারছি না রিয়েলি, কিন্তু আমি কিছু থিওরিটিক্যাল ব্যাপারের মাধ্যমে যে জিনিসগুলোকে বুঝতে পারছি। তো এরকমই একটা ব্যাপার হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের টপিক কোয়ান্টাম টানেলিং। এই কোয়ান্টাম টানেলিং এর উপরেই কিন্তু এই তিনজন বিজ্ঞানী এবার কাজ করে নোবেলটা পেয়েছেন। তো এই কোয়ান্টাম টানেলিং অ্যাকচুয়াল ব্যাপারটা কি? কোয়ান্টাম টানেলিং ব্যাপারটা হচ্ছে কোনো একটা বেরিয়ার রয়েছে, মানে কোনো একটা বাধা রয়েছে, তার একদিক থেকে আর একদিকে কোনো বস্তু সচরাচর যেতে পারে না। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বললে কিরকম হয়, যদি আমি একটা কোনো দেয়ালে বারবার একটা ফুটবলকে আমি ছুঁই, তাহলে ফুটবলটা কি হবে, দেয়ালে ধাক্কা লেগে ফেরত চলে আসবে। তো এটা কেন হলো? কারণ ফুটবলটাকে আমি যে এনার্জি দিয়ে ছুঁড়ছি ওর ক্ষমতা নেই দেয়ালটার ওপারেও চলে যেতে পারে। এবার যেতে পারে, একটা উপায়ে যেতে পারে। কিভাবে? যদি আমি এমন জোরে ছুড়লাম যে দেয়ালটাকে ভেঙে ভেদ করে ওপারে চলে গেল, ভেঙে গেল। কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের মজাটাই এখানটা, ও ভাঙবে না, দেয়ালটাকে কোনোভাবে ভাঙবে না, কিছু করবে না, দেয়াল দেয়ালের মতন থাকবে, ও জাস্ট ব্যারিয়ারটাকে ওভারকাম করে ওই সাইডে চলে যাবে। তো এটা এখন ক্লাসিক্যালি বা কোনো বড় বস্তুর ক্ষেত্রে হওয়াটা সম্ভব নয়। এটা ছোট ছোট কণা হলে তখনই হওয়া সম্ভব। এবার সেটা আমরা কিছু ডায়াগ্রাম বা এগুলো না হলে তো খুব একটা বুঝতে পারবো না। তো আমি এই জন্য কিছু পরপর কিছু স্লাইড, কিছু ডায়াগ্রাম আসছে, আমি সেটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করবো। এখানে একদম ওপরেরটা ক্লাসিক্যাল মেকানিক্স, তাই বলটা বেরিয়ারের ওপর দিয়ে যাচ্ছে, আর সেকেন্ডটা কোয়ান্টাম মেকানিক্স, তাই টানেলিং এফেক্টের মাধ্যমে বেরিয়ারের নিচ দিয়ে ভেতর দিয়ে যাচ্ছে। এখানেও সেম, সিংহটা ওপরেরটায় ক্লাসিক্যাল মেকানিক্সের জন্য দাঁড়িয়ে রয়েছে, ওপারে যেতে পারছে না, নিচেরটায় কোয়ান্টাম টানেলিংয়ের মাধ্যমে গিয়ে ওপারে মানুষকে তাড়া করছে। এখানে সেকেন্ড ডায়াগ্রামটা ইলেকট্রনগুলো যেতে পারছে না, তার কারণ ওটা ক্লাসিক্যাল মেকানিক্সের মতন বিহেভ। আর লাস্টেরটায় কোয়ান্টাম টানেলিং বা যে এফেক্টটায় কাজ করেছে, ওই মাঝখানের বেরিয়ার মানে জোসেফসন বেরিয়ারকে ওভারকাম করে যেতে পারছে। আচ্ছা, এইটা তো গেল একটা ব্যাপার। এবার হচ্ছে যে এই বিজ্ঞানী তিনজন যে কাজটা করেছেন সেটা কি করেছেন, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি তো কোয়ান্টাম ফিজিক্সকে দেখা সম্ভব নয়, তাহলে ওই জন্য ওনারা একটা সুবিধা নিয়েছেন, সেটা হলো সুপার কন্ডাক্টিং একটা সিস্টেম করেছেন। তো এখন এই সুপার কন্ডাক্টিং বৈদ্যুতিক সিস্টেম বা ইলেকট্রিক সিস্টেমটা কি না, যেখানটাতে একটা সার্টেন টেম্পারেচারের নিচে যদি আমি টেম্পারেচারটাকে নামিয়ে দিই, তাহলে কিছু কিছু মেটেরিয়াল রয়েছে যারা সুপার কন্ডাক্টর হিসেবে ইউজ হয়। এবার সুপার কন্ডাক্টর মানে কি? এবার আমরা নর্মাল কন্ডাক্টর মানে জানি, তার মধ্যে কি হয়, ইলেকট্রন চলাফেরা করে, ইলেকট্রন চললেই তখন তড়িৎ প্রবাহিত হয়। এবার সুপার কন্ডাক্টর যখন এই স্পেশাল কন্ডিশনে আমি নিয়ে চলে গেলাম, যে টেম্পারেচারকে সার্টেন লেভেলে নামিয়ে দিলাম, যার ফলে ও সুপার কন্ডাক্টর হিসেবে বিহেভ করছে, তখন কিন্তু ইলেকট্রনের ফ্লোটা আর ওই রকম ভাবে যায় না যে তার ফলে রেজিস্ট্যান্স তৈরি হবে। কারণ ইলেকট্রন যখন নর্মাল কন্ডাক্টরে চলাফেরা করে তখন গতিপথে নানা রকম বাধা হয়, যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলে জানি। এবার যখন সুপার কন্ডাক্টর হয়ে যায় তখন আর কোনো রেজিস্ট্যান্স থাকলো না। এরকম পরিস্থিতিতে যদি আমি দুটো সুপার কন্ডাক্টরের মাঝখানে ছোট একটা গ্যাপ রাখি, যাকে ওরা জোসেফসন গ্যাপ বলে বলছেন, দেখা যাচ্ছে যে ইলেকট্রন নর্মালিটি ভাবে ওখানে কোনো কন্টিনিউয়াস পাথ না পেলেও ওই জায়গার গ্যাপটাকে ওভারকাম করে এক কন্ডাক্টর থেকে অন্য কন্ডাক্টরে চলে যাচ্ছেন। তাহলে ওই যে মাঝখানের গ্যাপটা, যেটা ছাড়া কখনো ইলেকট্রন চলতে পারে না, ইলেকট্রন মেটাল ছাড়া চলতে পারে না, ইলেকট্রন কন্ডাক্টর ছাড়া চলতে পারে না, কিন্তু মাঝখানে একটা গ্যাপ থাকা সত্ত্বেও ওই জায়গাটাকে ওভারকাম করে চলে যাচ্ছে। তার মানে কি হলো, বেরিয়ারকে ওভারকাম করে চলে গেল, কিন্তু তার জন্য কোনো কিছুকে ভাঙাভাঙি করতে হলো না, বা সেটা ক্লাসিক্যাল লেভেলে এসেও করতে হলো না, সেটা নর্মালি কোয়ান্টাম লেভেলে হলো।
এই জিনিসটাকে এই যে ওনারা প্র্যাকটিক্যালি করে দেখালেন। হ্যাঁ, এবার একটা ব্যাপার, ওনারা নোবেল পেয়েছেন, ওনারা নিশ্চয়ই সিস্টেমটা অনেক উন্নত মানের কিছু করেছেন, অতটা জ্ঞান হয়তো আমার নেই, তো সেই ব্যাপারগুলো আমি বলতে পারছি না। কিন্তু আমি যেটুকু বুঝেছি সেটা বললাম, যে এই মাঝখানে বেরিয়ার জোসেফশন যে গ্যাপ, ওই জোসেফশন গ্যাপটাকে ওভারকাম করেছে, যেটাই হচ্ছে মেন ভাইটাল, যেটা এতদিন কেউ দেখাতে পারেনি। এনারা তিনজন সেটা করে দেখিয়েছেন।